1 সেপ্টেম্বর 2024 লাস্ট কল দিয়ে আমাকে বলতেছে যে তরিক হুজুরকে চাপ সৃষ্টি করার জন্য আমার খুব সমস্যা হচ্ছে, আমাকে তরিক হুজুর আমাকে মেরে ফেলা হবে। প্রিয় দর্শক, আজকে আমরা একটা ব্যতিক্রমী এবং খুব হৃদয় বিদারক একটি বিষয় নিয়ে এই স্টুডিওতে বসা। যিনি আমাদের পাশে আছেন, তার ছোট ভাই জুলাই গণঅভ্যুত্থানে যখন পুরো বাংলাদেশ উত্তাল, 17 জুলাই 2024, তখন তার ছোট ভাইয়ের সাথে তার সর্বশেষ কথা হয় এবং আজকে 1 বছর 15 দিন তার সাথে তার ছোট ভাই টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন, যেটাকে আমরা বলতে পারি যে অনেকটা গুম হয়ে আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ছোট ভাইয়ের সাথে বিভিন্ন সময় তার ফোনে কথা হয়েছে, পুলিশ সেখানে উদ্ধার তৎপরতায় গিয়েছিল, র্যাব উদ্ধার তৎপরতায় গিয়েছিল, তারা তাকে আইডেন্টিফাই করেছে, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আজও সে তার ছোট ভাইকে পাচ্ছে না। অথচ সে নিশ্চিত হয়ে বলছে যে তার ছোট ভাই বেঁচে আছে এবং তার ছোট ভাইয়ের ফোন এবং মোবাইল নাম্বার যে ইউজ করে তাদেরকেও সে আইডেন্টিফাই করেছে। ইভেন তার ছোট ভাইয়ের সাথে তার কয়েক দফা কথা হয়েছে, কিন্তু যখনই তার ছোট ভাইয়ের কাছে তারা তার সন্ধান চায়, তার বৃদ্ধ বাবা মা কান্না করতে করতে তাদের চোখের জল শুকিয়ে যাওয়ার অবস্থায়, সে অবস্থায় কয়েক দফা পুলিশ, প্রশাসন, র্যাব বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরও সবাই তাদেরকে শুধু একটা কথাই বলে যে আপনার ভাই বেঁচে আছে, তবে আমরা এই মুহূর্তে তাকে আপনার হাতে তুলে দিতে পারছি না। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন ফর্মালিটি মেনটেন করে সেটা কিভাবে কি করতে হবে, যে ভেড়ার জালে পড়ে আসলে একটা ভয়ঙ্কর সিচুয়েশন পার করছে সেই পরিবারটি। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি যেই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাদের ভাষায় সবচেয়ে মেধাবী যে সদস্য, তার আপন ছোট ভাই কি অবস্থায়, কবে, কখন, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, আমরা শুনতেছি সেই কথা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন, পরিচয়টা দিবেন কেন? আমি মোহাম্মদ সুমন, আমার পিতা মোহাম্মদ আমির হোসেন, গ্রাম উত্তর গুদিঘাটা, থানা বামনা, জেলা বরগুনা। সুমন, আমরা আপনার কাছে যেটা জানতে পারলাম যে আপনার ছোট ভাই গত বছর 2024 সালের জুলাই মাস 17 জুলাই থেকে আপনাদের সাথে টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন, এবং আপনার ভাইয়ের সাথে আন্দোলনের সময় কথা হয়েছে। আপনার শেষ কবে কথা হয়েছে এবং কি কি বিষয়ে কথা হয়েছে যদি একটু জানাতেন। আমার ছোট ভাই মোহাম্মদ বেলালের সাথে আমার পরিবারের 16 জুলাই সাধারণভাবে কথা হয়, কিন্তু 17 জুলাই থেকে ওর ফোন আমরা সুইচ অফ পাই। এরপরে আমরা ওর রুমমেট রেজাউল ইসলাম সিফাতকে ফোন দেই। রেজাউল ইসলাম সিফাত আমাদেরকে জানায় যে পরীক্ষার জন্য ব্যস্ত আছে, পরে কথা বলেই দেবে। এরপরে আবার কিছুদিন পর যখন আমরা ওর ফোনে আবার ফোন দিই, আমার ছোটো ভাইয়ের ফোনটা আবার বন্ধ পায়, তখন আমরা আবার রেজাউল ইসলাম সিফাতকে ফোন দিলে রেজাউল ইসলাম সিফাত আমাদেরকে নানানভাবে হয়রানি করতেছে। এক পর্যায়ে আমরা দেশের সার্বিক অবস্থায় ভয়ের ভিতরে ছিলাম, তো আমার ভাইয়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছিলাম না। আমরা এরপরে আমরা তরিকুল ইসলাম হুজুরের সাথে কথা বলি, উনি বলছে যে ও আছে, পরীক্ষার জন্য ব্যস্ত। এরপরে হঠাৎ 26শে আগস্ট অজ্ঞাত একটা নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসে। ও পরিচয় দেয় যে আমি বেলাল হোসেন, আমি খুবই বিপদের মধ্যে আছি, আমাকে খুব দ্রুত উদ্ধার করো, নয়তো আমাকে মেরে ফেলবে। আমার অবস্থান তরিকুল ইসলাম হুজুর জানেন। এরপর আমরা মেসেজ পেয়ে বিচলিত হয়ে তাৎক্ষণিকভাবে হাটাজারি মাদ্রাসায় আসি। এসে রেজাউল ইসলাম সিফাতকে ফোন দিই। রেজাউল ইসলাম সিফাত মাদ্রাসার ভিতরেই ছিল, কিন্তু আমাদের কাছে অস্বীকার করছে। উনি বলছে যে আপনি তরিক হুজুরের সাথে কথা বলেন। আমি এবং আমার আম্মা যখন তরিকুল ইসলাম হুজুরের সাথে আমরা কথা বলি, তরিকুল ইসলাম বলছে যে বেলাল অসুস্থ আছে, 2-1 দিনের ভিতর ফিরবেন। তখন আমরা তো ওনাকে বলি যে বেলাল অসুস্থ থাকলে আমরাও ওকে চিকিৎসা করাবো, ওর কাছে আমাদেরকে নিয়ে যান। উনি আমাদেরকে কোনো রেসপন্স না করে তাৎক্ষণিক ক্লাসের অজুহাত দিয়ে চলে যান এবং যাওয়ার সময় কারি কাসেম হুজুরের সাথে কথা বলতে বলেন। আমরা যখন কারি কাসেম হুজুরের সাথে কথা বলি, কারি কাসেম হুজুর আমাকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওয়েটিং
রাখেন। এরপর উনি আমার সাথে কথা বলতে আসেন। কথা বলার পরে উনি আমার ছোট ভাইয়ের ব্যবহৃত জামা কাপড় পোশাক দেন এবং উনি বলছে যে আমার ভাইয়ের 40,000 টাকা ওনার কাছে গচ্ছিত ছিল, ওই টাকাটা কোনো তৃতীয় ব্যক্তিকে চিঠি এবং চিঠির মাধ্যমে দিয়ে নেওয়া হয়েছে। আমি যখন ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাই এবং ওই চিঠি দেখতে চাই, কিন্তু উনি আমাকে দেখে তো অপরগতা প্রকাশ করে এবং উনি আমার সাথে অশ্লীল ভাষায় কথা বলেন এবং উনি আমার সাথে ক্ষিপ্ত মেজাজে কথা বলেন। তখন ওনাকে আমি বললাম, আমার ভাই যদি কোনো অপরাধ করে থাকে আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন, তারপর আমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে যান। উনি আমার সাথে খারাপ আচরণ করে আমাকে ওখান থেকে সরে যেতে বাধ্য করে। তারপরে আমি কোনো সুরাও না পেয়ে ওখানে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রিন্সিপালের কাছে অভিযোগ দায়ের করি। অভিযোগ দিলে প্রিন্সিপাল ওনাদেরকে ডেকে আমাদের সাথে কথা বলে, কিন্তু একটা মাদ্রাসার আবাসিক স্টুডেন্ট নিখোঁজ, অথচ এর দায়ভার কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষই, কিন্তু ওনারা কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। ওনারা আমাদের কোনো আশ্বস্ত করে নাই, ওনারা আমাদের কোনো সহযোগিতা করে নাই। এরপরে আমরা আবার পরের দিন 28 আগস্টে একই নাম্বার থেকে আমাকে মিস কল দিলে আমি কল ব্যাক করি। আমাকে জানান যে আমার ভাই জানান যে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমাকে খুব দূরত্ব উদ্ধার করে নিলে আমাকে মেরে ফেল। এরপরে বিষয়টা আমরা আবার মাদ্রাসায় যাই, তরিকুল ইসলামের কাছে আমরা সাথে কথা বলি। উনি আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং আমাদেরকে মাদ্রাসা থেকে এক পর্যায়ে বের করে দেন। এভাবে কোনো সুরা না পেয়ে আমি হাটাজারি থানায় বিষয়টা অবগত করি। হাটাজারি থানা থেকে আমাদেরকে আবার পুনরায় মাদ্রাসায় পাঠান। এভাবে আমাদেরকে থানা মাদ্রাসায় পাঠান। এক পর্যায়ে আমরা একটা অভিযোগ দিই, থানায় অভিযোগ দিই। অভিযোগটায় আমি 17 তারিখ উল্লেখ করি। তার পরবর্তীতে 29 তারিখ আমাদেরকে হাটাজারি থানা থেকে 15 জুলাই তারিখ দিয়ে একটা জিডি করে। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে আপনার কথা যেটা আমি বুঝলাম যে আপনার ভাই যে রুমে থাকতো, প্রথমে আপনারা সেই রুমমেটের ফোনেও আপনার ভাইকে ফোনে না পেয়ে তার ফোনে ফোন দিয়েছেন। হ্যাঁ। পরবর্তীতে উনি আপনাদেরকে সহযোগিতা করে নাই, যার দরুন তার যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিল সেই শিক্ষকের সাথে আপনি যোগাযোগ করলেন এবং পরবর্তীতে আপনারা প্র্যাকটিক্যালি সেখানে গেলেন। তখন তো দেশ খুব উত্তাল ছিল, সেটা কিভাবে স্বাভাবিকভাবে ছিল, মানে কারফিউর মধ্যে যখন শিথিল হলো তখন আপনারা গেলেন। প্রিয় দর্শক, যখন কারফিউ কিছুটা শিথিল হলো তখন তার বাবা কে গিয়েছিলেন আপনার? আমি আর আমার আম্মা গিয়েছিলাম। সে এবং তার মা গিয়েছিল সেই মাদ্রাসায় যেখানে তার ভাই পড়াশোনা করত। সে মাদ্রাসার কর্তৃপক্ষের যে প্রধান, যেটা প্রিন্সিপাল বা তাকে কি বলা হয়, মোহতারিম, তার কাছেও তারা গিয়েছিল। তারা তাকে জানালো যে তারা তার ভাইয়ের ব্যবহৃত কাপড় এবং 40,000 টাকা আপনাকে ফেরত দিল। না, ফেরত দেয় না, তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে 40,000 টাকা নেওয়া হয়েছে, কিন্তু ওর তথ্য প্রমাণ আমাদেরকে দিতে পারে না। মানে 40,000 টাকা আপনাদের কাছ থেকে নিয়েছে? না, আমার ভাইয়ের গচ্ছিত টাকা কারি কাসেমের কাছে ছিল, কারি কাসেম নিজে বলছে আমাদের। আচ্ছা, কিন্তু ওই টাকাটা উনি তৃতীয় কোনো ব্যক্তিকে চিঠির মাধ্যমে দিছে, কিন্তু ওই ডকুমেন্ট আমাকে দিতে পারে না। আর আপনার ভাইয়ের ব্যবহৃত কাপড় আপনাকে দিয়ে দিয়েছে? হ্যাঁ, কাশেম হুজুর আমাকে ব্যবহৃত কাপড় দিছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কাপড় যে আপনাকে দিল, ব্যবহৃত কাপড় দেওয়ার সময় আপনারা বললেন না যে আমার ভাই কোথায় বা কেন ব্যবহৃত কাপড় দিবেন, সে কি মারা গেছে এরকম কিছু? আমি যখন ওনাকে বলছি যে আপনি ওর কাপড় চোপড় আমাকে দিচ্ছেন, তাহলে আমার ভাই কোথায়, উনি আমার সাথে অশ্লীল ভাষায় কথা বলছে, যেটা আমি এখানে প্রকাশ করতে পারতেছি না। মানে খুব বকা? হ্যাঁ, উনি আমার সাথে রাগান্বিত এমন ভাবে প্রতিক্রিয়া করতেছি, উনি আমাকে আক্রমণ করবে এভাবে আমার সাথে কথা বলছে, মানে মারধর করার জন্য। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে ও যদি কোনো ভুল করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, তারপর আমার ভাইকে ফেরত দিন। আচ্ছা, তারপরে তো আপনারা যখন বুঝলেন যে আপনার ভাইয়ের কিছু একটা হয়ে গিয়েছে নাকি, জি, মানে আপনি কি ফিল করলেন? আমাদেরকে তো ও স্পষ্ট বলছে যে আমাকে তরিকুল ইসলাম হুজুর এবং রেজাউল ইসলাম সিফাত পরিকল্পিতভাবে নিয়ে আটকে রাখছে। মানে আপনার ভাইকে এই কথা আপনাকে সরাসরি বলছে? হ্যাঁ, এই কথা আমাকে সরাসরি বলছে। অর্থাৎ আপনার ভাই আপনাকে বলছে যে রেজাউল ইসলাম সিফাত এবং কি আরেকজনের নাম? তরিকুল ইসলাম। তরিকুল ইসলামটা কে? ওখানের শিক্ষক। জি, তারা দুইজন মিলে অপহরণ করে এই কথা কি আপনি পুলিশকে বলেছিলেন? জি। পুলিশ তখন কি বলেছিল আপনাকে? পুলিশ আমাদেরকে পুনরায় মাদ্রাসা পাঠাইছে। আচ্ছা, পাঠানোর পর আমরা আবারও ওখানে যে মুহূর্তে আমি ওনাকে বিষয়টা অবগত করি, ওনাকে বলছি যে একজন
আপনাদের আবাসিক স্টুডেন্ট, আপনারা নিখোঁজ, আপনারা আমাদেরকে জানাবেন কি, জানান নাই কেন? ওনারা বলছে যে এটা আমাদের প্রয়োজন মনে করি নাই। আচ্ছা, তারপরে বলছে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা প্রশাসনকে, ওনারা নিতে রাজি হয় না, যে এটা আমাদের দরকার না, আমাদের প্রয়োজন মনে করি না। মানে প্রশাসনিক কথা বলছে পুলিশ? হ্যাঁ, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিতে ওনাদেরকে বলছিলাম আচ্ছা, যে আপনারা প্রশাসনিক কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, না নিতেছেন না কেন? পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, কি বললো পুলিশ? পুলিশ হাটহাজারী থানার পুলিশ কর্তৃপক্ষ বলতেছে যে আমরা যদি এই কাজটা তরিকুল ইসলাম করছে, ওনারা তথ্য নিশ্চিত ভাবে বলছে যে এটা ওনারা কাজটা করছে, কিন্তু আমরা কি কাজ করছে পুলিশ কি বলছে, যে কি কাজ করছে? যে আপনার ভাইকে এরাই অপহরণ করছে। প্রথমত আমাদের এটা আশ্বস্ত করছে, পরে তারপর বলছে যে আমরা যদি তরিকুল ইসলাম হুজুরকে বা রেজাউল ইসলামকে অ্যারেস্ট করতে যাই তাহলে আমাদেরকে থানা জ্বালিয়ে দেবে, আমাদেরকে মারধর করা হবে। অর্থাৎ বলা চলে যে পুলিশ ভয় পেয়ে গিয়েছে। হ্যাঁ, ভয় পেয়েছে। আচ্ছা, পুলিশ ভয় পেয়ে যাওয়ার পর মানে পুলিশ যেহেতু আপনাকে বলে ফেলছে যে তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে তাদের থানা পুড়িয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলতে পারে, মারধর করবে, পরবর্তীতে কি আপনারা ঊর্ধ্বতন, এটা তো একটা থানা থেকে একটা একজন পুলিশ বলেছে, ঊর্ধ্বতন কারোর সাথে কি যোগাযোগ করেছে? তারপরে আমরা ওখানে আপনার হাটহাজারী সার্কেল সোহেব আহমেদ খান, উনি আমাদেরকে ডাকছে, ওনার সাথে আমরা কথা বলছি। তো সোহেব আহমেদ খান স্যার বলছেন যে, সোহেব আহমেদ খান কে? উনি সার্কেল এসপি হাটহাজারী। হ্যাঁ, উনি বলছে যে উনি ব্যবস্থা নেবে। আচ্ছা, তারপরে আমাদেরকে জিডি করে 29 তারিখ জিডি করে বিকাল নাগাদ আমাদেরকে ওই নাম্বার লোকেশন ট্র্যাকিং করে আমাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করে। আচ্ছা, কিন্তু টেকনাফ থানায় হস্তান্তর করার আমরা 30 তারিখ রাতে ওখানে পৌঁছালে ওখানে দায়িত্বরত কর্মকর্তা এসআই সুদর্শন আমাদেরকে আশ্বস্ত করে যে ওরা ভালো কিছু নিয়ে আসবে। পরের দিন নাম কি আছে? এসআই সুদর্শন। হ্যাঁ, পরের দিন যখন আমরা ওখানে টেকনাফ থানায় ওসি ওসমান গনি স্যারের সাথে কথা বলি, তখন ওসমান গনি স্যার বলেন যে এটা আমাদের কাজ না, হাটহাজারী থানা থেকে আমাদের কোনো রিপোজিশন দেওয়া হয় নাই এবং প্লাস কোনো আয়ু আসে নাই, যার কারণে আমরা কাজটা করতে পারবো না। তারপরে ওখান থেকে আমাদেরকে টেকনাফ থানার যে এসআই সুদর্শন 3-4 দিন আমাদেরকে আশ্বস্ত করে এক পর্যায়ে উনি আমাদেরকে ওই সিডিআর এবং লোকেশন নিয়ে আসতে বলে। আমরা হাটহাজারী থানা থেকে, এটা কোন মাসের কথা? এটা আপনার আগস্ট মাসে, আগস্ট 2024, মানে যে মাসে আপনার ওই 5ই আগস্টের পর। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা লোকেশন এবং সিডিআর নেওয়ার পরে তখন উনি আমাদেরকে তড়ি করে আপনার একটা সিএনজি ডেকে রোহিঙ্গা ক্যাম্প 6-তে প্রেরণ করে। আচ্ছা, তখন আমরা রোহিঙ্গা ক্যাম্পে 6-তে গিয়ে ওখানে এপিবিএন এর সাথে কথা বলি। এপিবিএন আমাদেরকে বলছে যে আমাদের কাছে কোনো ডিভাইস নেই, কাজটা আমাদের না। এর ফাঁকে আমি টেকনাফ র্যাব ক্যাম্পে অভিযোগ দিই। আচ্ছা, র্যাব ক্যাম্পে অভিযোগ দিলে র্যাব ওখানে জানান যে আপনাদের আয়ুর সশরীরে আমাদের এখানে আসতে হবে, নাইলে আমরা কাজটা আসলে করতে পারতেছি না। আচ্ছা, র্যাব বলতেছে? হ্যাঁ, র্যাব বলছে। তারপর আমরা টেকনাফ যে হেডকোয়ার্টার্স র্যাব 15 ওখানে অভিযোগ দিই, সে একই কথা বলছে যে আপনাদের আয়ু আসতে হবে, কিন্তু আমাদের আয়ু এসআই আরিফউদ্দিন কোনোভাবেই যেতে চাচ্ছে না। মানে কেন মনে হচ্ছিল সে যেতে চাচ্ছে না? আমরা অনেক রিকোয়েস্ট করছি, উনি বলতেছে আপনার ভাই আপনি যান, আমি কেন যাব? অথচ উনি এই জিডির দায়িত্বপ্রাপ্ত ছিলেন, উনি এটার দায়িত্ব ওনার নিজেরই ছিল, কিন্তু উনি কোনোভাবেই যেতে রাজি হয় না। এক পর্যায়ে আমরা কোনো সুরাহা না পেয়ে ওখান থেকে আবার হাটহাজারীতে আসি। হাটহাজারীতে আসার পর হাটহাজারী থানায় আমরা যখন কথা বলি, এসআই আরিফউদ্দিন আমাদের সাথে মিসবিহেভ করে। আচ্ছা, মিসবিহেভ করার পর মানে কি কেন মিসবিহেভ করে? উনি বলতেছে যে আপনার ভাইকে ভর্তি করাইছেন, আমাদেরকে জিজ্ঞাসা করে ভর্তি করাইছেন কিনা, আমরা কেন এই কাজটা করব? তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করি, এক পর্যায়ে উনি এসে তারপরে একই সেপ্টেম্বর আমার ভাই লাস্ট কল দিছে যে আমার তরিক হুজুরকে 1 সেপ্টেম্বর 2024। হ্যাঁ, এটাই লাস্ট কল। 1 সেপ্টেম্বর 2024 লাস্ট কল দিয়ে আমাকে বলতেছে যে তরিক হুজুরকে চাপ সৃষ্টি করার জন্য আমার খুব সমস্যা হচ্ছে, তরিক হুজুর আমাকে মেরে ফেলা হবে, আমার দাবি তো ছেড়ে দাও, আমি মনে আর বাঁচব। এরপর থেকে আমার বাড়ির সাথে আর যোগাযোগ করতে পারিনি। আজকের 1 বছর 15 দিন হওয়ার সত্ত্বেও আমার বাড়ির সাথে আর যোগাযোগ করতে পারি তরিক হুজুরকে চাপ সৃষ্টি করার জন্য। লাস্ট কর্তা আমাদের সাথে এটাই বলছে যে ভাই তরিক হুজুরকে চাপ সৃষ্টি করার জন্য আমাকে মারধর করা হচ্ছে, আমাকে মেরে ফেলবে, তোমরা আমার দাবি তো ছেড়ে দাও। তারপর আমরা এই বিষয়টা হাটহাজারী থানায় জানাই, কিন্তু হাটহাজারী থানা থেকে আমাদের কোনো সহযোগিতা করে না। 1 বছর হাটহাজারী থানার দায়িত্বরত এসআই আরিফউদ্দিন বলছে যে ও সার্কেল এসপি হাটহাজারী সার্কেল, উনি এই মামলাটা তদন্ত বন্ধ করে দেওয়ার জন্য বলছে। এটা কে বলছে?
এটা বলছে আরিফুদ্দিন, এসআই আরিফুদ্দিন বলছে যে সার্কেল এসপি এই সার্কেল মামলাটা এসপি মামলাটা তদন্তভার বন্ধ করে দিতে বলছে। তো আমরা জিজ্ঞাসা করছি আমার ভিকটিম তো এখনো উদ্ধার হয় নাই, কেন তদন্ত বন্ধ করে দিবে? আমরা সার্কেল এসপির সাথে দেখা করার জন্য রিকোয়েস্ট করছি, কিন্তু উনি আমাদের কোনোভাবে সার্কেল এসপির সাথে দেখা করতে দেয় নাই। তারপরে আমি এখানে মামলা করতে চাচ্ছি, কিন্তু কোনোভাবে আমাকে মামলা নেয় নাই। এক পর্যায়ে আমি ওখানে আবার কক্সবাজারের পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী স্যারের কাছে আমি যাই যে স্যার এরকম আপনাদের এখানে আমার ভাই একটা অপহরণ হয়েছে, আপনারা কোন ব্যবস্থা একটু নেন। তখন উনি বলছে, উনি একদম ডিবিকে দায়িত্ব দিচ্ছে, ডিবি বলছে আপনাদের আয়ু যদি না আসে আমরা আসলে কাজটা করতে পারবো না, কিন্তু আমাদের আয়ু কোনোভাবেই যেতে চায় না। শুধু ওখান থেকে হাটাজারি থানার অবস্থার কারণে আমার ভাইটাকে উদ্ধার করা আজ পর্যন্ত সম্ভব হয়নি। তারপরে আমি আবার আসি ওখানে, এসি চট্টগ্রাম পুলিশ সুপারে অর্থ প্রশাসন এডিশনাল এসপির সাথে স্যারের সাথে আমি আবার স্যারের কাছে যাই। স্যারে আবার থানাকে বলে, কিন্তু তারপরে কোনো কাজ হয় নাই। এক পর্যায়ে আমাদের থানা থেকে কোনোভাবে কোনো সমাধান না দিয়ে আমাদেরকে ওখানে সবকিছু আমাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর আমরা আর কোনো উপায় না পেয়ে অনেক মাদ্রাসায় আবার যাই, তরিকুল ইসলাম হুজুরের সাথে কথা বলি। তরিকুল ইসলাম হুজুর ওখানে স্টুডেন্টদেরকে আমাদের উপরে একটা ফোর্স করার জন্য, উনি একটা আক্রমণ করার জন্য তৈরি করছিল। আমরা কোনোভাবে ওখানে, আমি আমার বাবা কোনোভাবে ওখান থেকে বেশি ফিরছি। তারপর উনি আমাদের সাথে অনেকভাবে খারাপ আচরণ করছে। আমরা জিডি করার পরে আমাদেরকে নানানভাবে হুমকি ধুমকি দিচ্ছে, আমাদেরকে মেরে ফেলা হবে। আমাদের কেন জিডি করছি, জিডি তুলে নেওয়ার জন্য আমাদেরকে নানান হুমকি ধুমকি দিচ্ছে। এটা কে হুমকি দিয়েছে? তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম দেওয়া হয়েছে অন্যান্য অজ্ঞাত নাম্বার থেকে। কেন আমরা ওনাদের নামে জিডি করছি এই জন্য আমাদেরকে অনেক হুমকি দিচ্ছে। আমার বাসার নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে। আচ্ছা, যে বিষয়টা আমি বুঝলাম সেটা হচ্ছে যে যখন আপনারা বুঝলেন যে আগস্ট মাস গত বছর, তখন তো তুলনামূলক পুলিশ কিছুটা দুর্বল ছিল, কারণ দেশে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে। কিন্তু সর্বশেষ পুলিশের কাছে আপনারা কবে সহযোগিতা চেয়েছিলেন? আমরা পুলিশের কাছে 14 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা পুলিশের কাছে গেছি। পুলিশ যখন অপরাধ প্রকাশ করছে তারপর কোথায় যান? তখন আমরা আবার মাদ্রাসায় আসছি। মাদ্রাসায় বারবার আমরা যোগাযোগ রাখছি। এরপর উপায়ন্তর না পেয়ে আমরা আদালতের শরণাপন্ন হই। আচ্ছা, আদালতে যাওয়ার পর কি হলো? আদালতে যাওয়ার পরে আমরা যখন আদালতে মামলাটা বিষয়টা করি, তখন আদালত থেকে 30 দিনে ভিকটিমকে উদ্ধারের জন্য র‍্যাব 7-কে দায়িত্বভার দেয়। র‍্যাব 7? জি। আচ্ছা, র‍্যাব 7 তখন কি করলো? আমরা র‍্যাব 7-এর ওখানে যাই, তখন র‍্যাব 7-এর যে অধিনায়ক স্যার আছেন উনি বলছে যে এই বিষয়টা তো আমাদের না, তো আপনারা যখন আসছেন আমরা দেখব, কিন্তু না, মামলা তদন্তের জন্য আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আচ্ছা, আদালত কি র‍্যাব 7-কে ইয়া করেছিল যে 30 দিনের মধ্যে ভিকটিমকে উদ্ধার করা, কিন্তু র‍্যাব 7 কি সেভাবে তৎপরতা চালিয়েছিল মনে হচ্ছে আপনার কাছে? না। তারা কি বলছিল? তারা বলছে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির ব্যবস্থা করে নিয়ে আসছি। তারপরে ওখান থেকে র‍্যাব 7 হেডকোয়ার্টার্স থেকে হাটাজারি ক্যাম্পে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে এখন পর্যন্ত হাটাজারি ক্যাম্পে আছে। না, আপনারা যখন ওই র‍্যাব যখন আপনাদেরকে জানালো যে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন, আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি কি আপনারা নিলেন না র‍্যাব নিল? ওখানে র‍্যাব অফিসিয়ালভাবে কাগজ প্রেরণ করছে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ওখানে রিকোয়েস্ট করে দ্রুত অ্যাপ্রুভ করেছি। মানে অ্যাপ্রুভ করেছেন আপনি দ্রুত সময়ের মধ্যে? তারপর ওই অ্যাপ্রুভ করানোর পর কি তারা পরবর্তীতে র‍্যাবের তৎপরতাটা কেমন মনে হয়েছিল আপনার কাছে? প্রথমে আমরা যখন হাটাজারি ক্যাম্পে অনুমতিপত্র যায়, তখন যেখানে দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর মাসুদ স্যার আমাদেরকে ডাকার পরে ওনার সাথে আমরা কথা বলি। তখন উনি আমাদেরকে আশ্বস্ত করে যে আপনার ভাইকে আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরিয়ে দেব। কিন্তু এখন 1 বছর 10 মাস হয়ে যাওয়ার পরও এখন আমরা আর কোনো সুরাহ পাচ্ছি না। কখনো আশ্বস্ত হই, কখনো নিরাশ হই। তার মানে ওই র‍্যাব আপনাদেরকে নিয়ে কি অভিযান চালিয়েছিল? হ্যাঁ, র‍্যাব আমাদের নিয়ে একটা অভিযান পরিচালনা করছে আপনার রমজান মাসের মার্চ মাসের 26 তারিখ, 2025-এর মার্চ মাসের 26 তারিখ। কি অভিযান চালিয়েছে? ওখানে আমার বাবা, আমার ছোট ভাই র‍্যাবের সাথে গেছে। ওখানে গিয়ে আপনার র‍্যাব টেকনাফে একটা অভিযান পরিচালনা করে। অভিযানে গিয়ে আমাকে আমার ভাই যে নাম্বার থেকে ফোন দিয়েছে ওই নাম্বারের
পরিবারবর্গকে শনাক্ত করতে পারছে র্যাব। ওখানে কিছু কিছু তথ্য প্রমাণ, ওই যে নাম্বার থেকে আমাদেরকে ফোন দিছে ওর ছোট ভাইয়ের ফোনে কিছু কিছু তথ্য পাওয়া গেছে, কিন্তু র্যাব ওকে কোনো অ্যারেস্ট বা কোনো না করে চলে আসছে। আচ্ছা, যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে র্যাব যে নাম্বার থেকে লাস্ট আপনার ভাই আপনাদের সাথে যোগাযোগ করলো, সে নাম্বার সহ মোবাইল সহ র্যাব ওই ব্যক্তিকে পেয়েছে, ওই ব্যক্তির পরিবারকে পেয়েছে, পরিবারকেও পেয়েছে, এবং তারা রোহিঙ্গা, হ্যাঁ বাংলাদেশি না। না। তো ওই রোহিঙ্গাদেরকে কি আটক করেনি র্যাব? না। এখানে কি এপিবিএন তাদেরকে আটকে অসহযোগিতা করেছে? না, এখানে এপিবিএন এর আপনি এডিশনাল এসপি মৃত্যুঞ্জয় চৌধুরী স্যার, আমি যতটুকু শুনছি যে স্যার বলছে যে আপনাদের যদি প্রয়োজন হয় আসামিকে আপনার নিয়ে যান, কিন্তু ওখানে র্যাব ওখানে বলছে যে আমাদেরকে অ্যারেস্ট করার অনুমতি নাই, এদের কি নাকি থানা থেকে অনুমতি, আদালত থেকে অনুমতি দেওয়া হয় না, যার কারণে অ্যারেস্ট করে নিয়ে আসেন। তার মানে র্যাব ওই যার মোবাইল থেকে আপনার ভাই সর্বশেষ যোগাযোগ করেছিল তাকে পেয়েছে, তার পরিবারকেও পেয়েছে, এবং ওই আমরা জানি যে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে, সে রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএনও র্যাবের সাথে কোঅপারেট করে বলছে যদি আসামির প্রয়োজন হয় তাহলে আপনারা আসামি নিয়ে যান, কিন্তু তারপরে র্যাব তাদেরকে নিয়ে আসেনি। তারপরে ঘটনা কি হয়েছে? তারপরে আমরাও পরের দিন ওনাদেরকে আরো অভিযান পরিচালনা করার কথা ছিল, আমরা পরিচালনা সমাপ্ত না করে চলে আসছে। কেন চলে আসছে বা কিছু বলছেন কিনা আপনারা জিজ্ঞেস করছেন? আসলে আমাদেরকে এরকম বলা হয় না, ওনারা বলছে যে আমরা আগামীকালকের অভিযান আবার করব, কিন্তু ওরা অভিযান আগামীকাল না করে ওই দিনই চলে আসেন, চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসেন। পরের দিন আমরা আবার ওনাদের ক্যাম্পে যাই, গিয়ে পর ওখানে দায়িত্বপ্রাপ্ত যার কাছে উনি বলছে যে আপনাদের কাজটা আমাদের অলমোস্ট 99% শেষ। এটা কে বলছিল 99% শেষ? হ্যাঁ, র্যাবের যে তদন্ত কর্মকর্তা ওসি মাসুদ স্যার, উনি বলছে যে আমাদের প্রায় 99% আপনাদের তদন্ত শেষ, আপনারা এখন আমাদের আর কিছু করণীয় নাই। পরবর্তীতে আমরা ঈদের ছুটিতে বাড়িতে চলে যাই, তারপরে আবার আসি, এসে আবার র্যাবকে রিকোয়েস্ট করি, কিন্তু র্যাব থেকে কখনো আমরা আশ্বস্ত হই, কখনো আমরা নিরাশ হই। সর্বশেষ আপনি তো এটা নিয়ে অনেকবার রোহিঙ্গা ক্যাম্পেও গিয়েছেন, মানে আমরা যতটুকু আপনার কেস স্টাডি করে বুঝলাম যে আপনার ভাইয়ের যে রুমমেট এবং সেখানে যে সংশ্লিষ্ট দায়িত্বশীল শিক্ষক ছিল তাদের যোগসাজশে হয়তোবা অপহরণ করে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের কোনো এক জায়গায় রাখা হয়েছে। সেখান থেকে কয়েক দফা আপনাদের সাথে যোগাযোগও করা হয়েছে, এবং সর্বশেষ সেপ্টেম্বর মাসে শেষ যোগাযোগ হয়েছিল। এবং এই যোগাযোগের পর আপনি লাস্ট কবে এই তৎপরতা নিয়ে বা 2025 সালের লাস্ট কবে নাগাদ আপনি গিয়েছিলেন? কোথায়? আপনার ভাইয়ের বিষয়ে চট্টগ্রামে। আমার বাবা ওখানে প্রতিনিয়ত আছে, এখনো বর্তমানে আছে, উনি প্রতিনিয়ত ওনাদের প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে। এই যে 1 বছর 15 দিন হলো, এর মধ্যে আপনার বাবার বয়স কেমন? আমার বাবা বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ, সে কোথা থেকে কোথায়? আপনাদের গ্রামের বাসা বরগুনা জেলা বামনা উপজেলা। তার মানে বরগুনা থেকে সে চট্টগ্রামে গিয়ে পড়ে আছে। জি। এই চট্টগ্রামে পুলিশ, র্যাব বা প্রশাসনে সে বারবার যোগাযোগ করে 1 বছর 15 দিন সময়ের মধ্যে কোনো সুরাহা করতে পারেনি। সর্বশেষ আইন শৃঙ্খলা বাহিনী আপনার বাবাকে কি আশ্বস্ত করেছে বা সর্বশেষ পরিস্থিতিটা কি? আমাদেরকে সর্বশেষ আশ্বস্ত করেছে যে ওনারা ভালো কিছু নিয়ে আসবেন, আমাদেরকে আশা দিছে যে আমরা ভালো কিছু আমরা সফল হব। আপনার কি মনে হচ্ছে যে আপনার এই ছোট ভাইয়ের অপহরণের পিছনে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা মাদ্রাসা কেন্দ্রিক কোনো দ্বন্দ্ব অথবা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব কি টাইপের আপনারা মনে করছেন? যেহেতু আপনারা আমার ভাই, আমরা যতটুকু জানি আমরা রাজনীতিতে কেউ অ্যাক্টিভ না, আমাদের পুরো পরিবার রাজনীতিতে কেউ অ্যাক্টিভ না, কেউ রাজনীতির সাথে ওরকমের ওতপ্রোতভাবে জড়িতও না। আমার ভাই ভদ্র শান্তশিষ্ট মানুষ, ও 18-19 সেশন থেকে হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করছে, উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছে। ওখানে হয়তো বা কোনো কারণে কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা হলে হতে পারে, কিন্তু সেটা আমরা এখনো জানি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাই তো কোনো সেলিব্রিটি না, কোনো পরিচিত মুখ না, তাহলে ওকে এতদিন কেন গুম করে রাখা হবে? আমি শুধু একটু কথা বলতে চাই, আমার ভাইয়ের আসামি ওখানে উপস্থিত, আমার ভাইয়ের মোবাইল ব্যবহার করতেছে তরিক হুজুর,
রেজাউল ইসলাম শিপা, ওরা আমার ভাইয়ের মোবাইল ব্যবহার করতেছে। আসামি উপস্থিত, প্রমাণ সাক্ষী আছে। যে নাম্বার থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে ওই নাম্বারের পরিবারবর্গ প্লাস ওই নাম্বারকে শনাক্ত করতে হচ্ছে। সব থাকা সত্ত্বেও আমার ভাইকে কেন উদ্ধার করা হচ্ছে না? এই যে তরিগুলো, এই যে আমার ভাই, এই যে অনেক কষ্ট নিয়ে আমার ভাই ক্যাটাজারি মাদ্রাসা ভর্তি করেছিলাম। আমি তো ব্যক্তিকে তরিকুল ইসলাম হুজুর আর রেজাউল ইসলাম শিপা, তাদের ছবি কি আপনার সাথে আছে? এই যে আমার কাছে ওদের ছবি আছে। এই যে রেজাউল ইসলাম শিপা আমার ভাইয়ের চেয়ে 13 বছরের সিনিয়র, কিন্তু আমার ভাইয়েরই বন্ধু ভাই। তরিকুল ইসলাম হুজুর আমার ভাইয়ের ঘনিষ্ঠ একজন শিক্ষক, কিন্তু আমার ভাই ওর জন্য অনেক কিছু করছে। গ্রাম থেকে ওনার জন্য সব সময় ভালো ভালো খাবার নিয়ে যেত, ওনাকে আপ্যায়ন করতো, কিন্তু উনি আমাদেরকে, আমার ভাইকে এভাবে করবে আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। কারি কাসেম, যিনি আমার সাথে অশ্লীল ভাষায় কথা বলছে, আমার ভাইয়ের জামা কাপড় দিচ্ছে, কিন্তু আমার ভাইয়ের সম্পর্কে উনিও জানে, কিন্তু আমাদেরকে কোনো করতেছে না। এই যে লোক এনি আমার ভাইয়ের ফোন ব্যবহার করতেছে, উনি আমার ভাইয়ের এখনো ব্যবহার করতেছে। জানাজানির পরে ওরা মোবাইলটা সুইচ অফ করে দিছে। এই যে লোক আমার ভাইয়ের ফোন ব্যবহার করতেছে, আর তরিক হুজুর আমার ভাইয়ের ফোন ব্যবহার করতেছে। আমি দুটো কথা বলতে চাই শুধু এখানে, আমার ভাই 1 বছর 15 দিন থেকে নিখোঁজ। প্রশাসন থেকে শুরু করে আমরা সবার কাছে গেছি, কোথাও কোনো শুরু হয় নাই। আসামি উপস্থিত, যে নাম্বার থেকে ফোন দিচ্ছে তাদেরকে শনাক্ত করা গেছে, যে আমার ভাইয়ের ফোনটা এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আমার ভাইয়ের যারা ফোন ব্যবহার করে তারা উপস্থিত, অপরাধীরা খোলা আকাশে ঘুরতেছে, বুক পেতে তারা ঘুরতেছে, সব জায়গায় ঘুরে ঘুরতেছে। আমার ভাই যে নাম্বার থেকে ফোন দিচ্ছে তাদেরকে শনাক্ত করা গেছে, সবই আছে, সবই শনাক্ত করা গেছে। তাহলে আমার ভাইকে আমাদের কি অপরাধ? আমরা সাধারণ মানুষ থেকে কি আমাদের কোনো আইন আমাদের উপর বিচার ব্যবস্থা হবে না? আমরা কি আইনি সহযোগিতা পাবো না? একটা বছর আমাদের পরিবারের উপর কি হয়ে যাচ্ছে শুধু আমরাই জানি। আমার পরিবার সবাই অসুস্থ হয়ে গেছে, আমার মা তো উঠতে পারতেছে না বিছানা থেকে, শুধু ওর জন্য। আমরা কোথায় বিচার পাবো? এর সমাধান আমরা কোথায় পাবো? আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে একটাই জানতে চাই, আমার ভাইয়ের কি অপরাধ? আমার ভাই যদি অপরাধ করে থাকে তারপর আমার ভাইকে বিচার করা হোক, তারপর আমার ভাইকে ফেরত দেব। আমার ভাইকে একটা বছর ধরে কেন আটকে রাখা হবে? ও বেঁচে আছে কিনা সেটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারতেছি না। আমরা দেখি না 1 বছর ধরে সাথে কথা বলতে পারতেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি আমার ভাইকে যাতে তুরন্ত আমাদের কাছে ফিরে যেতে, আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই, আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। প্রিয় দর্শক, আসলে বিষয়টা খুবই হৃদয় বিদারক। আমরা এরকম একটি পরিস্থিতির মুখোমুখি, সেখানে আসলে রাষ্ট্র ব্যবস্থাটাই একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। একটি রাষ্ট্র 380 দিন একটি ব্যক্তি গুম হয়ে বা অপহরণ করে রাখা হয়েছে, সে ব্যক্তি যে মোবাইল ব্যবহার করেছে সে মোবাইল ট্রেসিং করে তাকে খুঁজে পাওয়া গিয়েছে, সে কোথায় আছে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জানে। তার মোবাইল যারা ইউজ করেছে তারাও এখনও স্টিল বিভিন্ন জায়গায় অবস্থান করছে। ভিকটিম নিজে ফোন দিয়ে তার পরিবারকে জানিয়েছে যে সে বেঁচে আছে, তার উপর নির্মম নির্যাতন করা হচ্ছে। সর্বশেষ সে বলেছে যে শিক্ষক তাকে অপহরণ করেছে এবং যে তার রুমমেট, তার নামও তারা বলেছে। সেই শিক্ষক এবং রুমমেট এখনও বহাল তবিয়তে আছে। যে মোবাইল সে ইউজ করতো সে মোবাইল রোহিঙ্গা ক্যাম্পে পাওয়া গিয়েছে এবং সে রোহিঙ্গাকেও এপিবিএন, র্যাব এবং পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল, তারাও তা আনেনি। তার ব্যবহৃত কাপড় চোপড় এবং কিছু টাকা, যে শিক্ষকের আওতাধীন সে ছিল সে শিক্ষক তার পিতামাতাকে ফেরত দিয়েছে। তার মানে আমরা যেটা বুঝতেছি যে পুরা ব্যবস্থাটা, পুরা নেটওয়ার্কটাই পুলিশ প্রশাসন, র্যাবের কাছে পরিচিত এবং তারা কে কোথায় কি ভূমিকা রেখেছে তার কল রেকর্ডিং সহ এই ভিকটিম যে পরিবার তাদের কাছে রয়েছে। তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েছে, তারা বলেছে এটা 99% থেকে 100% এটা হয়ে যাবে।
এভাবে করতে করতে 380 দিন চলে যাচ্ছে। একটা রাষ্ট্র ব্যবস্থায় 380 দিন একটা মানুষ গুম কিভাবে থাকে, তথ্য উপাত্ত প্রমাণ সহ যার প্রত্যেকটা ডকুমেন্টস ভিকটিমের পরিবারের কাছে আছে, এবং যারা ভিকটিমকে যে অপরাধের সাথে জড়িত তাদের সকলের নাম, ঠিকানা, অবস্থান, সকল কিছু পুলিশ, র্যাব, প্রশাসন জানে। তারপরও কেন রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না? আমরা কি আদৌ পরিপূর্ণ স্বাধীন একটি রাষ্ট্রের মধ্যে বেঁচে আছি? যদি বেঁচে থাকি তাহলে 380 দিন কিভাবে একটি মায়ের সন্তান গুম থাকতে পারে? প্রশ্ন থাকলো রাষ্ট্রের কাছে। কে কোথায় কি ভূমিকা রেখেছে তার কল রেকর্ডিং সহ এই ভিকটিম যে পরিবার তাদের কাছে রয়েছে। তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েছে। তারা বলেছে এটা 99% থেকে 100% এটা পেয়ে যাবে, হয়ে যাবে। এভাবে করতে করতে 380 দিন চলে যাচ্ছে। একটা রাষ্ট্র ব্যবস্থায় 380 দিন একটা মানুষ গুম কিভাবে থাকে, তথ্য উপাত্ত প্রমাণ সহ যার প্রত্যেকটা ডকুমেন্টস ভিকটিমের পরিবারের কাছে আছে, এবং যারা ভিকটিমকে যে অপরাধের সাথে জড়িত তাদের সকলের নাম, ঠিকানা, অবস্থান, সকল কিছু পুলিশ, র্যাব, প্রশাসন জানে। তারপরও কেন রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না? আমরা কি আদৌ পরিপূর্ণ স্বাধীন একটি রাষ্ট্রের মধ্যে বেঁচে আছি? যদি বেঁচে থাকি তাহলে 380 দিন কিভাবে একটি মায়ের সন্তান গুম থাকতে পারে? প্রশ্ন থাকলো রাষ্ট্রের কাছে। ধন্যবাদ। একটু থাকেন একটা জিনিস